গুটিবাজির সাম্রাজ্য, আয়তন 17.5 একর, সম্রাট ইশতিয়াক আহমেদ। সেখানে প্রজার সংখ্যা 40,000। একজন অদৃশ্য সম্রাটের হুকুমে 6 জন রাজা মিলে মিশে চালাচ্ছে সেই গুটিবাজির সাম্রাজ্য, যেখান থেকে মাসে রাজস্ব আয় 20 কোটি টাকা। কি বুঝতে কষ্ট হচ্ছে? পরিষ্কার করে বলি, টিম আন্ডারকভার গুটিবাজি শিরোনামে আজ যে গল্প বলবে তার পরতে পরতে থাকবে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের ইয়াবা সাম্রাজ্যের আদ্যপ্রান্ত। তাহলে ভূমিকার লাগাম টেনে চলুন শুরু করি গুটিবাজি। ডাকনাম ক্যাম্পের বাজার, ভালো নাম মোহাম্মদপুর বিহারীপল্লী। 52 বাজার 53 গলির চাইতেও এখানে গলির সংখ্যা বেশি। এইগুলি ওগুলি পেরুতেই চোখে পড়ে দুর্গন্ধ উৎপাদনকারী খোলা ডাস্টবিনগুলো হা করে তাকিয়ে আছে। ভাগ্যিস টেলিভিশনে গন্ধ অন এয়ার হয় না, তাহলে এতক্ষণ সবাই উঠে পালাতেন। বাড়িগুলো একটা আরেকটার সাথে লাগানো, তার মাঝখান দিয়ে এক চিলতে আকাশ উকি দেয়। শান্তির পায়রাগুলো উড়ু উড়ু ভাব নিয়ে ঠায় বসে থাকে ছাদে। অস্বাস্থ্য, অশিক্ষা আর অব্যবস্থাপনায় ভরা এই ক্যাম্পের বিরুদ্ধে প্রধান অভিযোগ, এটা নাকি মাদকের পাইকারি হাট, যেখান থেকে খুচরা বিক্রেতারা কেনাকাটা করে রাজধানীর অন্য এলাকায় ব্যবসা বাণিজ্য করে। অভিযোগ সত্যি নাকি মিথ্যে সেটা জানতে সাংবাদিক বেশে ক্যাম্পের বাজারের লোকজনের সাথে কথা বলা। এখন বর্তমানে নানান ধরনের প্রশাসনিক উদ্যোগগুলো নেওয়ার কারণে এরা এই জিনিসটাকে মোটামুটি নির্মূল করার চেষ্টা করতেছে। এখন মোটামুটি আগের তুলনায় ইনশাল্লাহ অনেক ভালো। এখন আমাদের যে আইনের মানুষরা যে আমাদেরকে সহযোগিতা করছে, আমরা খুব সুন্দরভাবে আছি। এরা ক্যাম্পে থেকে বাইরে চলে গেছে, কিন্তু মাঝে মধ্যে খবর পাওয়া যায় কিছুক্ষণ সময় আসে, সময় দিয়ে চলে যায়। পুলিশ ওনারা সহায়তার কারণে এখন বর্তমানে ওদের হাত থেকে পুরো জিম্মি মুক্ত। ডিসি সাহেব, এডিসি সাহেবের এটা আল্লাহ লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আমাদের মাদক ক্যাম্প থেকে টোটালি বন্ধ হয়ে গেছে। 10% এদিক দিয়ে আসে বিক্রি করলো, পালিয়ে গেল, ওইদিকে আসে বিক্রি করে পালিয়ে গেছে। তো এটাও ইনশাআল্লাহ তাআলা আমি আশাবাদী যে ইনারা যেরকম চেষ্টা করতেছেন এটাও বন্ধ হয়ে যাবে। আমরা আশাবাদী যে যেভাবে এখন পুলিশ প্রশাসনের কাজ করছেন আমাদের জেনেভা ক্যাম্পে বা মোহাম্মদপুরের অন্য অন্য ক্যাম্পে, এইভাবে যদি কাজ করতে থাকেন তাহলে আমার মনে হয় যেন 100% এখানে সবকিছু সফলতা আমরা পেতে পারবো। বুদ্ধিমান দর্শকরা নিশ্চয়ই টিম আন্ডারকভারকে বোকা ভাবছেন বড় ক্যামেরা নিয়ে সাংবাদিক বেশে কি আর অনুসন্ধান হয়? জানা যায় সত্য মিথ্যে। তাদেরকে ভুল প্রমাণ করতে বুদ্ধির গোড়ায় অনুসন্ধানী ধোঁয়া দিয়ে ছদ্মবেশী টিম আন্ডারকভার। দেখা যাক এলাকাবাসীর বক্তব্য কতখানি ধোপে টেকে। অনুসন্ধানী ক্যামেরার চোখে আস্থা রেখে ক্রেতা সেজে টিম আন্ডারকভার ক্যাম্পের বাজারের ভেতরে হাঁটছে। এদিক ওদিক থেকে কানে আসতে থাকে উর্দু আর হিন্দি গানের শব্দ। ইভিনিং ওয়াকের ফাঁকে চোখে পড়ে একজন গলির মোড়ে ইয়াবা বিক্রি করছে। কান টুপি পরা লোকটার নাম পাপ্পু। প্রথম প্রস্তাব তার কাছ থেকেই আসে। সুযোগ পেয়ে হাতছাড়া না করায় ওস্তাদ টিম আন্ডারকভার, তাই গল্প জুড়ে দেয় পাপুর সাথে। চম্পা? আরে না, চম্পা না, চম্পা বন্ধ 3 মাস আগে বন্ধ। ওরাও আবার মাল খুঁজে, তো মেয়েরা তো মাল খুঁজলে মালের দাম আমরা দিই, আমার সাথে খাবো, এনজয় করতে নিয়ে আসি। আমার কোন ডাক দিত, কোন দিত, তাহলে আপনি এটা দেখেন। কথা ভালোই এগুচ্ছিল, কিন্তু হঠাৎই পাপ্পু বলে প্রশাসনের লোক নাকি ঘোরাঘুরি করছে, তাই আলাপ গুটিয়ে কেটে পড়ে পাপ্পু। পুলিশ ঘুরতেছে না, ক্যাম্পের অবস্থা কিরকম খারাপ। আচ্ছা, আমরা এদিকে আছে। পাপ্পু কেটে পড়তেই আরেক বিক্রেতার সন্ধানে গুটি গুটি পায়ে গুটিবাজির সাম্রাজ্যে ঘোরাঘুরি। একটু পরেই আরেক গলির মোড়ে আরেকজনকে পেয়ে যাই আমরা না বলতেই সে অন্য খদ্দেরের খোঁজে ব্যস্ত হয়ে পড়ে।
তার পিছু পিছু কিছু দূর এগুতেই আবারও কেনার অফার। তখন গুটিখোর টাইপ ভাব নিয়ে তার সাথে আলাপ জমানোর চেষ্টা। ডাবলু নেন যেটা নেন 600। চম্পা তো ছোট রে ভাই, ছোট নাই তো, ছোট পুরো এলাকা নাই, বড় বড়। আলাপে জানা গেল এই খুচরা গুটি বিক্রেতার নাম সাগর। বাংতি বৃষ্টি হয়ে যাবে, আর কোনো কথা করেন না। আমার বোর্ড দোকানে পাইবেন, সাগর নাম, মাল আগে নিয়ে ভালো অনুসন্ধানী ছবির প্রত্যাশায় সাগরকে শর্ত দিয়ে বলা হয়, মাল কিনলে খাওয়ার জায়গা দিতে হবে। খাওয়ার সিস্টেম মাল ছাড়া ফল দেয় না। সাগরের না শুনে কিছুটা হতাশা ভর করে। সেই হতাশা বুকে নিয়েই ক্যাম্পের বাজারে প্রথম দিনের অনুসন্ধান শেষ করে টিম আন্ডারকভার। প্রথম দিনের ব্যর্থতার উপরে সফলতার পতাকা গাঁটতে ক্যাম্পের বাজারে দ্বিতীয় দিন। মুরগির খোঁজে শেয়াল মামা হয়ে অলিগলি ঘোরাঘুরি করতেই কালো জ্যাকেট পরা একজন গুটি বিক্রেতার সাথে দেখা হয়। এবার আমরা তার কাছে আমাদের সেই পুরনো প্রস্তাব অর্থাৎ ক্যাম্পে বসে সেবনের আবদার করি। প্রথমে না রাজি, পরে বাড়তি টাকার বিনিময়ে রাজি হয় সে। কেনাকাটা আর দফারফা শেষে সেবন কক্ষের দিকে রওনা হওয়া। অন্ধকার বড় গলি পেরিয়ে আমরা একটা অন্ধগলির শেষ মাথায় পৌঁছাই। ঘরে ঢুকে কিছুক্ষণ চুপচাপ বসে থাকি। পাশের ঘর থেকে উর্দুভাষী এক মহিলার ভারী গলা শোনা যায়। এরপর ধীরে ধীরে ইয়াবা সেবনের ম্যাকগাইভারি সরঞ্জামগুলো বের করা শুরু হয়। আলাপে উঠে আসে এই গুটি বিক্রেতার নাম সঞ্জু। আলাপ আরেকটু জমিয়ে তার মধ্যে লোভ পয়দা করতে মেয়েদের সাথে সেবনের প্রস্তাব দেওয়া। মেয়েদের সাথে এনজয় করবো, খাবো, ওদের খাওয়াবো, করে দিব, আমি ব্যবস্থাও করে দিব। পাশে সুন্দর মেয়ে আছে, আমি করে দিব। কত টাকা দিতে হবে? 500 টাকা দিয়ে দিয়ে একজনকে 500 এনজয় করা যাবে। হ্যাঁ, ঠিক আছে। বিক্রি আর বিক্রেতার হালচাল জানার পর ক্যাম্পের বাজারের ইয়াবা সাম্রাজ্যের গভীর সত্যগুলো জানার চেষ্টা। তখনই উঠে আসে তাদের ভাষায় ইশতিয়াক ভাইয়ের নাম। আপনাদের শেল্টার দেওয়ার লোক আছে না? ये पुलिस लोगों को वही तो पुलिस लोग पैसा लेता है। এই জায়গার ভিতরে আপনাদের নেতা কয়জন আছে টোটাল? নেতা আছে ভাই, মাসে কি 2-4 লাখ টাকা আর 2-4 লাখ পিস বিক্রি হয়ে যাবে? হ্যাঁ, ইয়াবা কে বিক্রি করে? এই মাল কা এই ক্যাম্পের ভিতরে যার মাল ঢোকে ওনার কি অনেক টাকা পয়সা? অনুসন্ধানী সাংবাদিকতা অত সহজ নয়। তথ্য নিতে নিতেই কানে আসতে থাকে কে বা কারা যেন আমাদের ওপর চড়াও হতে দৌড়ে আসছে। তখন এদিক ওদিক না ভেবেই ভোঁ দৌড়, তবে অবশ্যই গোপন ক্যামেরা চালু রেখেই। তাড়া খাওয়ার পর একটু ধাতস্থ হয়ে গুটি সাম্রাজ্যের খুচরাদের মাধ্যমে রাজাদের পর্যায়ে পৌঁছার জন্য একটা টোপ ফেলার পরিকল্পনা আঁটা। সে কারণেই সঞ্জুর কাছে 50 পিস গুটি অর্থাৎ ইয়াবা কেনার অফার দেয়া। বর্তমানে বাংলাদেশে মাদকাসক্তের সংখ্যা প্রায় 70 লাখ, যার মধ্যে 5 ভাগের 1 ভাগই নারী। এছাড়া অনুসন্ধানী তথ্য বলছে গত 7 বছরে ইয়াবা চোরাচালান বেড়েছে 177 গুণ। এই তথ্যগুলো আপাতত মাথায় রেখে চলুন দেখি আমাদের অনুসন্ধানী চোখ সেই ক্যাম্পের বাজারে খুচরা বিক্রেতা গিলেছে কিনা। একদিন বিরতি দিয়ে আবারও ক্যাম্পের বাজারে। পরিস্থিতি একটু কেমন কেমন যেন লাগছিল। আগের মতো গুটি বিক্রির জন্য কেউ হাউকাউ করছে না, তাই কিছুক্ষণ একটা দোকানের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকি।
একটু পরে সিগারেট হাতে এক যুবক পাশে এসে দাঁড়ায়, জানায় ব্যবসা আর আগের মতো নেই, তারা নাকি পদ্ধতি বদলেছে, এখন গুটিবাজি হয় ফোনে ফোনে। ইমরানের সাথে ব্যবসাপাতির প্রাথমিক আলাপ সেরে আরেকটু সামনে এগুতেই একজন ইয়াবা বিক্রেতার সাথে কথা হয়। আমাদের লক্ষ্য এই ক্যাম্পের ফাদার গডফাদারদের চেহারার সামনে আনা, তাই আরো একটু ঘোরাঘুরি। তাকে 7 পিস ইয়াবা নেওয়া হবে জানাতেই খুশি হয়ে যায় সে। খাবার ঘর খুঁজতে থাকি আমরা, একে একে অন্যদেরকে ফোন দেয়, আমরাও পুরা পিনিক টাইপের ভাব নিয়ে থাকি। অনুসন্ধানী সাংবাদিকতার কোন গলিতে কোন বিপদ লুকিয়ে থাকে তা আগে ভাগে বলা মুশকিল, তাই পরের গলিতে ঢুকতেই আমাদের উপর তেজি ঘোড়ার মতো আক্রোশী হয়ে ওঠে এক যুবক। যে কজন রাজা আছে ক্যাম্পের বাজারে তাদের একজনের নাম 25। হ্যাঁ, নামই তার 25। খেপে ওঠা যুবক 25-এরই একজন লাইনম্যান। আসলে এই ক্যাম্পের লোকজন খুব সহজে বাইরের লোকদের বিশ্বাস করে না, উল্টো ভয় পায়। এই ভয়ের কারণেই বিভিন্ন অলিগলি পেরিয়ে একটি সরু ভবনের 0 সাইজ সিঁড়ি ডিঙিয়ে 4র্থ তলায় নিয়ে যায় আমাদের। ছবিতে যে অন্ধকার ঘরটি দেখছেন, এটা বিহারি ক্যাম্পের গুটিবাজির একটি অন্যতম স্পট। আরেকটু ভালোভাবে গুটিবাজি করার জন্য সে নিচে চকলেট আনতে যায়, এই সুযোগে ঝটপট ছবি তুলতে থাকি আমরা। এরপর শুরু হয় গুটিবাজি, আর ফাঁকে ফাঁকে চলতে থাকে তথ্য সংগ্রহ। কেউ আসবে না তো? জীবনে কেউ আসবে না। প্রথমে ভয় পাইছিলাম আমি আপনার দেখতাম, আমি ভাবতেছি আপনার আইনের মানুষ নাকি বাইরে, আবার ভাবতেছি যে আবার এইদিকে আমি লড়াইছি, এদিকে আমরা বন্ধু বান্ধব ছাড়া কেউ আমরা খাই না। কত আছে এরকম এই জায়গায় বিক্রি করে? জানি না ভাই, এসব জিজ্ঞেস কাউকে করবেন না, আমাদের বললে কাউকে করবেন না। আপনার জন্য বলে দিলাম, আর কারো করতাম না করে দেবে। এবার একটু ফ্ল্যাশব্যাকে নিয়ে যাব আপনাদের। গোপন ক্যামেরার কাঁপা কাঁপা চোখে যে ইয়াবা বিক্রেতাকে দেখছেন তার নামই সঞ্জু, যে ক্যাম্পের বাজারের গুটি সাম্রাজ্যের 6 রাজার একজন। যদিও সে পুলিশের খাতায় পলাতক, কিন্তু গুটি সাম্রাজ্যে সক্রিয় একজন বিক্রেতা। ক্যাম্পের বাজারের গুটি সাম্রাজ্যের মাত্র 2 জন রাজার নাম পরিচয় জানিয়েছি আপনাদের। এখনো 4 জন রাজা এবং একজন সম্রাটের পরিচয় জানানো বাকি। জানতে হলে অপেক্ষা নয়, প্রতীক্ষা করুন। ফিরছি বিরতির ক্ষণিক বিরহ শেষে। ক্যাম্পের বাজারের বেতাজ বাদশাদের নাম পরিচয় জানতে হলে আরেকটু ধৈর্য পরীক্ষা দিতে হবে। তবে তার আগে আপনাদেরকে জানাবো কিভাবে আধুনিক ডিজিটাল পদ্ধতি ব্যবহার করে গুটিবাজরা অন্ধ অলিগলিতে গুটি ব্যবসা করছে। সন্ধ্যার আধো অন্ধকারে একটা ল্যাম্প পোস্টের নিচে দাঁড়িয়ে ইমরানকে ফোন করা। আপনাদের কথা বললাম, বাবু রোডে আছে, বাবু রোডে। তার কথা মতো সেই কাদেরিয়া মাদ্রাসার সামনে এসে গুটির অপেক্ষায় দাঁড়িয়ে থাকা। একটু পরে ইমরান গুটি নিয়ে হাজির। ভাই চা খাই। চা খাওয়ার দাওয়াত দিয়ে তার গতিরোধ করে গল্প জুড়ে দেয় ছদ্মবেশী টিম আন্ডারকভার। আমি ভাই 1 সাল থেকে মাল খাইতেছি, 1 সাল থেকে ব্যবসায়ী করতেছি, 1 বছর হয়ে গেছে। তারপরে আমি 1 বছর মধ্যে ধরে 7 মাস আমি জেল খাটছি, 3 মাস আমি ব্যবসা করছি। সারাদিনে 15টা বিক্রি করলে সারাদিন পার, কাস্টমার নাই তো। তখন আবারও ছোটখাটো উজির নাজিরের পাশাপাশি উঠে আসে সেই ইয়াবা সম্রাট ইশতিয়াকের নাম। বড় বড় ডিলার সব ধরাই গেছে, সব এখন জেলে।
পুটিয়া মাছ, রেউ মাছ তো এখন ভিতরে আছে, ওরা তো মানে সরে সরে আছে, ওপেন ঘুরতেছে না, আগে তো ওপেন সব ঘুরতে। 25 মিয়া এগুলো রুই মাছ অনেক টাকারে মালিক, 25 স্টার সব জায়গায় দিয়েছে, এলাকা এমপি আছে, কমিশনার আছে, সবাই তো দিয়েছে। অনুসন্ধানী মন বলে রাঘব বোয়াল পর্যন্ত পৌঁছাতে হলে ইমরানকে ভালো পুঁটি মাছ বানাতে হবে। তাই পরদিন আবারও ক্যাম্পে গিয়ে ইমরানকেই ফোন করা, আবারও সেই মাদ্রাসার সামনে লেনদেনের অপেক্ষা। নীল সাদা জামা গায়ে হাতে সিগারেট নিয়ে দাঁড়িয়ে থাকা লোকটাই ইমরান। এবার শুধু গুটির সেবন নয়, আমরাও পুরো দমে গুটিবাজ অর্থাৎ ইয়াবা ব্যবসায়ী হতে চাই। তাই খুচরা হিসেব বাদ দিয়ে পাইকারি কথা শুরু হয়। তখন ইমরান জানায় মাল বেচবেন ফোনে ফোনে, তাহলে রিস্ক কম। আমি কিভাবে মানুষ বুঝতে পারবে না, 1 মিনিটে কাছে 25 টাকা আমার টাকা আমার বেশি দিন কেন থাকে না। কথায় কথায় এবার ইমরান মূল কথায় আসে, মানে ইশতিয়াক ভাই প্রসঙ্গ। অনেক মানে 100, হ্যাঁ 100 লাখ লাখ টাকা বেচে কিনা, হ্যাঁ লাখ লাখ টাকা বেচে কিনা হয়। ব্যবসা বড় হতে থাকলেও সমস্যা আছে। ইশতিয়াক ভাই তাদের আবার সাইজ করে দেয়। তাই মাদককে কেন্দ্র করে ক্যাম্পের বাজারে এখন পর্যন্ত 21 জন খুন হয়েছে। টোটালি পর্যন্ত কয়টা মাথা গেছে? 21টা। এদের পরিবাররা কই থাকে? এরা পরিবার সব ক্যাম্পে থাকে, টাকা দিয়ে দেয়। ধরেন আপনারা আমি মারি দিয়েছি, আপনার বাসায় যায় আর 2 লাখ টাকা দিয়ে দিয়েছি। বেশি তথ্যপাত্র নিতে গেলে আবার ইমরান সন্দেহ করে ফেলে, তাই আবারও ব্যবসায় মনোযোগী। আপাতত কিনতে চাই 25 পিস, পরে আরও কিনবো। তাই ইমরান জানায় এই মাল ক্যাম্পে বিক্রি করা যাবে না, কারণ ইশতিয়াক ভাইয়ের প্রায় 100 জন স্পাই আছে এই ক্যাম্পে। বাইরের কেউ আসলেই সাইজ। 25 পিসের মাল কত? দাম কত? 25 পিসের মালের দাম 5750 টাকা। 5750 টাকা 25 পিসের দাম। মানে ওই 100 পোলা বান্ধব ওরা এভাবে চলে, চেক ইন করে, সবারে টার্গেট করে, দেখি দুর্নীতি করতেছে কিনা, বাইরে থেকে মাল আইনে যদি কারো যদি বাইরে মাল পায় আপনি আমার কথা বুঝতেছেন না। আমি ভাব বুঝি, এলাকায় থাকি, আমি জানি। পরের দিন মানে ক্যাম্পের বাজারে অনুসন্ধানের 6ষ্ঠ দিন। এই 6 দিনে অনুসন্ধানী আন্ডারকভার গুটি সেবি থেকে ব্যবসায়ী বনে গেছে। তাই ইমরানের কাছে অর্ডার দেওয়া 25 পিস ইয়াবা নিতে কাদেরিয়া মাদ্রাসার সামনে। অপেক্ষার ফাঁকে চোখে পড়ে আমাদের ফলো করছে বেশ কয়েকজন। তাদের পাত্তা না দিয়েই ইমরানের সাথে আলাপে মনোযোগী হই। সেদিন আর কথার জাদুতে তাকে মুগ্ধ করা যায় না, কিনতে হয় 10 পিস ইয়াবা। এখন দুপক্ষই ব্যবসায়ী, তাই খাতিরও গলায় গলায়। তাই চায়ের দাওয়াতটা ইমরানের পক্ষ থেকে আসে। পান করতে করতে নিজের অজান্তেই আরো কিছু তথ্য দেয় ইমরান। আজকে 2টা মাল দেন, না দিলে আমি কিছু করবো না, বাইরে থেকে ক্ষতি করে দেবো, ইনফর্মাগিরি করে দিব। যত বেশি আমি বুঝি না আপনারে আমার ফোনে আলাপ করে টাকা লিমো, চলে আমি দাওয়াত খাই দেবো। ধৈর্য পরীক্ষা শেষ। এবার জানাবো সেই সম্রাট আর রাজাদের নাম ঠিকানা। দেখাবো মাত্র 200-250 জনের তাণ্ডবে কিভাবে কোণঠাসা হয়ে আছে 40,000 নিরীহ সাধারণ মানুষ। সবার ওপরে অর্থাৎ গুটি সাম্রাজ্যের সম্রাট ইশতিয়াক, তার দক্ষিণ হস্ত অর্থাৎ ডান হাত তানভীর আদনান। এবার এই গুটি সাম্রাজ্যের সম্রাট আর রাজাদের আরও কিছু পরিচয় আপনাদের সামনে তুলে ধরছি। ইশতিয়াকের ছদ্মনাম ন্যাটা ইশতিয়াক, বয়স 36। আরশাদ ওরফে মুলা আরশাদ, বয়স 38। নাদিমের ছদ্মনাম 25, তার বয়স 32। চুহা সেলিমের ভালো নাম সেলিম, তার বয়স 38। আলমগীরের ছদ্মনাম ল্যাংড়া ভাই, তার বয়স 30। মনির ওরফে গুটি মনির, বয়স 32। পোপলা মুন্নার ভালো নাম মুন্না, বয়স 33। আরিফের ছদ্মনাম পাপা, বয়স 33। মনির এবং সঞ্জুর ছদ্মনাম নেই, তাদের বয়স যথাক্রমে 27 ও 29। এখনকার দ্বন্দ্বের আগের জীবনে অনুসন্ধানী ঝাঁপ দিয়ে জানা যায় তাদের অতীত পেশা। ইশতিয়াকের আগের পেশা ছিল চুরি ও চাঁদাবাজি। মোল্লা আরশাদ ছিল ড্রাইভার, নাদিম ওরফে 25 ছিল হোটেলের বয়, সেলিম করত চাঁদাবাজি, আর ল্যাংড়া আলমগীর ছিল কসাই। মনির ও মুন্না করত জরির কাজ।
মুটকি সীমা ছিল কসাইয়ের বউ। নেতা থেকে শুরু করে সাধারণ বাসিন্দা সবাই তাদের নাম মুখে নিতেই ভয় পায়। আমরা তো এখানে নিরীহ, তারা প্রভাব খাটিয়ে তারা নিজের ব্যবসা করে। আমরা তো এখানে নিরীহ, বলতে গেলে দেখা যায় আমাদের বাইরে নিয়ে আমাদের উপর অত্যাচার হবে, এই জন্য আমরা কিছু বলতে পারি না। এক গোষ্ঠী যেটা চাচ্ছে না যে এই ক্যাম্পটা যেন ভালো হোক, এখানে ভালো মানুষ থাকুক, বা এই ক্যাম্পটাকে এখান থেকে উচ্ছেদ করে জায়গাটা খালি করে এখানে দখল করবে, তারাই আমাদেরকে আতঙ্কে রেখেছে। আমরা খুবই আন্ডার থ্রেট। কার নাম বলবো, অনেক বড় বড় লোকগুলো আছে, আবার এই গেলে আমার ছোট ছোট ছেলে পলে আছে, বাহার যায় ভিতরে যায়, কোনো হ্যাপেন হতে পারে। সর্বোচ্চ নেতার সেই কথার রেশ ধরে আরও কিছুক্ষণ অনুসন্ধানী তথ্য সংগ্রহে ক্যাম্পের বাজারে ঘোরাঘুরি। তখনই পুলিশের খাতায় পলাতক অনেক গুটি মহাজনরা যে হরহামেশা এখানে যাতায়াত করেন সেসব তথ্য পাওয়া যায়। 25 আছে বাইরে থাকে না, পুলিশের খাতাতে পলাতক। ভাই পুলিশের কিছু মিল আছে। জানেন 320 কোটি টাকা মাল করে দিতে লেনদেন করে। বাবা, অনেক সময় অতিষ্ঠ ক্যাম্পবাসীরা প্রতিবাদী হয়ে রাজপথে নামে, স্লোগানে স্লোগানে মুখর করে পুরো এলাকা। কিন্তু তার পরদিনই তাদের কপালে জোটে মৃত্যুর হুমকি। এই চিঠি তারই প্রমাণ। যদিও ক্যাম্পবাসীরা পুলিশের ওপর বেজায় খুশি, তবুও অভিযানের অবস্থা দেখে কিছুটা খটকা লাগে টিম আন্ডারকভারের। আপনাকে যদি সত্যি সত্য উদ্ঘাটন করে আসামি ধরতে হয়, কিংবা হাতে নাতে ইয়াবা ব্যবসায়ীকে ধরতে হয়, তাহলে কি বাইরে এমন পোস্টপাস নিয়ে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ লেফট রাইট করে অভিযানে গেলে তাদের ধরা যাবে? আইন শৃঙ্খলা বাহিনীর কোনো পদস্থ কর্মকর্তা আমাদের এই অনুসন্ধান দেখে থাকলে আশা করি পরবর্তীকালে গুটিবাজদের চিনতে আপনাদের সুবিধা হবে। সে যাই হোক, তথ্য বলছে গত 2.5 বছরে ইয়াবা বিক্রিকে কেন্দ্র করে খুন হয়েছে 250 মানুষ, যার মধ্যে 38 জন সন্তানের হাতে বাবা মা খুন হয়েছে। টিম আন্ডারকভার চলেছে কেরানীগঞ্জের হজরতপুরের পথে। 2.5 ঘন্টায় হজরতপুর, তারপর জগন্নাথপুর। এই ঘরেই ছেলের হাতে বাবা খুন হয়েছিল, কারণ নেশার টাকা না দেয়া। তাহলে 500 টাকা চাইলো ছেলে, আর বাপ দিল না, তখনই হচ্ছে ঘটনাটা শুরু হলো। বাপের কইছে পরে দিন আমার টাকা নেই, মিনতে কাম করে আইছি, খাইতেছেন সব টাকা থাকে, কম কইছে পরে দিন। 10-12 দিন আগে কয় কি আমার 500 টাকা হবে, তা আমি আমার একজন কাছে আনিয়ে দিছি 500 টাকা না। তাহলে আপনি এতটুকু বলেন আমাদেরকে যে আমি আমার না, আমি না। 50 বছরের জীবন সঙ্গী আর প্রিয় সন্তান দুজনকেই একসাথে হারিয়ে এখন দিশেহারা বৃদ্ধা, তাই তার কান্না থামানোর আর কেউ নেই। জগন্নাথপুর থেকে এবার ঢাকার জুরাইনে টিম আন্ডারকভার। রাতের অন্ধকার ভেদ করে যে 5 তলা বাড়ি চোখে পড়ছে, তার দোতলায় সন্তান গলা কেটে হত্যা করেছিল বাবাকে। এখানেও একই কারণ, নেশার টাকা না পাওয়া। নেশা করতে করতেই বসে ঝগড়া, পরে বউ বলে যে যেমন অন্য কারোর সাথে কথা বলে, সেই জন্য সে আবার ইয়াবা খায়া খায়া জায়গা থাকতো, এরকম একটা কিছু। যেমন অনেক টাকা পয়সা করতো, চাপ দিত, টাকা দে এই সেই। আমাকে আমার মাকে 2 দিন না 3 দিন মারছে। সাববারে কয়েকবার অনেক মারছেও, আমার মায়ের অনেক মারছে। আমরা অনেক ভয় পেতাম ওকে, দেখেছো এমন হিংস্র হয়ে যেত আর কি, ওরা দেখলে সবাই ভয় করতো। ইন্ডিয়া গেছে একবার, ইন্ডিয়া যে বোধ হয় ওইখান থেকে অনেক নেশা করে আইছে, নেশার টাকা শেষ। ইন্ডিয়া থেকে আবার বাংলাদেশ আইছে, বাংলাদেশ থেকে এই যে বাবার থেকে টাকা চাইছে, বাবা টাকা দেয় নাই। সে বাবা বসে বসে আমাদের এখানে করতেছিল, এই আমাদের এই যে এগুলা মুজার প্যাকেট করতেছিল, পিছের দিকে ছুরি দিয়া করে ফ্রেমে বন্দি এই ছবিটি এখন শুধুই অতীত। নেশা তাদের মধ্যে বিভেদের দেয়াল তুলে দিয়েছিল, যার বলি হয়ে সন্তানের হাতে খুন হয়েছে বাবা, মানবতা হয়েছে ভুলুণ্ঠিত।
অল্প বুদ্ধিতে টিম আন্ডারকভার যেটা বোঝে ভারত বাংলাদেশ সীমান্তের 42 পাচার পয়েন্ট আর মিয়ানমার সীমান্তের 38 কারখানা বন্ধ হলে হয়তোবা ইয়াবা সাম্রাজ্যের দৌরাত্ম্য এবং তাদের সম্রাটদের প্রভাব প্রতিপত্তি অনেকখানি কমে আসবে। তাহলে হয়তোবা ক্যাম্পের বাজারের কসাই কিংবা জরির কারিগররা হয়ে উঠবে না গুটিবাজ। কিন্তু এসবই সবই স্বপ্নের কথা, কিন্তু বাস্তবের সঙ্গে তার বড্ড অমিল। এই মিল অমিলের সমীকরণ খুঁজব টিম আন্ডারকভার লাইভে।